একাত্তর জার্নালে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই নিজ ভূমে ফিরে যাবার জন্য উদ্গ্রীব রোহিঙ্গাদের দেশে ফেরাতে আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে চায় বাংলাদেশ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোহিঙ্গারা। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা কমিয়ে দেয় শিক্ষা, স্বাস্থ্যসহ খাদ্য সংকট বেড়েছে। অন্যদিকে মিয়ানমারের সংকটময় পরিস্থিতির কারণে এখনও বাংলাদেশে রোহিঙ্গারা আসছে। এ নিয়ে একাত্তর টেলিভিশনের একটি বিশেষ রিপোর্ট ছিল, আমরা সেই রিপোর্ট ধরে আলোচনাটা করতে চাই। এই পর্যায়ে যুক্ত করে নেব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অধ্যাপক নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ তাদের রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরতে চায়। এছাড়া আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রসঙ্গে যেখানেই যাচ্ছেন সুযোগ পাচ্ছেন, অনেক সামনে আনার চেষ্টা করছেন। অনেকগুলো সম্মেলন হয়েছে, এমনকি কক্সবাজারেও আমরা একটা আন্তর্জাতিক সম্মেলন হতে দেখেছি। আপনি আসলে কি আশা করেন এবারের জাতিসংঘ সম্মেলনে? আপনাকে ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা তো ভালো কিছুই আশা করি, কারণ রোহিঙ্গাদেরকে নিয়ে যে সংকটটি তৈরি হয়েছে, এই সংকটটির জন্য কিন্তু বাংলাদেশ দায়ী না, বরং এই সংকটটি তৈরি করেছে মায়ানমার। তবে বাংলাদেশ এই সংকটের সবচেয়ে বড় ভিকটিম হয়েছে, যেহেতু রোহিঙ্গারা একদিকে মুসলিম আর অন্যদিকে বাংলাদেশ যে রাখাইন স্টেট আরাকান তার প্রতিবেশী একটি রাষ্ট্র, সেই সুবাদে তো কাজেই বাংলাদেশ অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বা মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদেরকে তখন স্বাভাবিকভাবে আশ্রয় দিয়েছিল এবং বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের এই আশ্রয় দেয়াটাকে সমর্থন জানিয়েছিল। কিন্তু কথা হলো যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, তারা মায়ানমারের নাগরিক এবং তারা 1000-এর বছরও বেশি সময় ধরে মায়ানমারে বসবাস করে আসছে। এবং আমরা জানি যে নানা রাজনৈতিক, ভূরাজনৈতিক, তারপরে বাণিজ্যিক স্বার্থ এবং দ্বন্দ্বের প্রেক্ষিতে সেখানে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে, তারপরে তাদেরকে এথনিক ক্লিনজিং করে এবং জেনোসাইড করে, তারপরে তাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে, গড়ছাড়া করা হয়েছে। এবং বাংলাদেশে বিশেষ করে একটি বড় অংশ, প্রায় 10 লক্ষেরও বেশি রোহিঙ্গারা এখন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে এবং ক্যাম্পের বাইরে, মানে এটা বাস্তবতা। এমনকি আমরা দেখেছি যে আপনি যেটা উল্লেখ করলেন যে সেখানে আরো একটা সংঘাতের প্রস্তুতি আরাকান আর্মির সঙ্গে, যে সে দেশের সেনাবাহিনীর এটা হওয়ার আশঙ্কা আছে। সেই আশঙ্কায় আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় বাংলাদেশ যখন জাতিসংঘে এই পরিস্থিতিগুলো নিয়ে কথা বলবে, তাহলে আসলে কি পরিবর্তন হতে পারে? মানে নাকি আমরা তো এর আগেও দেখেছি যে জাতিসংঘ আসলে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি এটাকে। না, এটা জাতিসংঘ পারেনি, তবে জাতিসংঘকে পারতে হবে এটা। কারণ হচ্ছে যে যারা এই ক্ষেত্রে স্টেক হোল্ডার, বিশেষ করে আমি বলবো যে মায়ানমারকে যারা বেকিং দিচ্ছে বা যারা সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে চায়নার কথা বলবো। চায়না বাংলাদেশের বন্ধু, কিন্তু চায়নার উপরে চাপ সৃষ্টি করতে হবে। অন্যদিকে ইন্ডিয়ার উপরে চাপ সৃষ্টি করতে হবে। রাশিয়া এখানে আরেকটা স্টেক হোল্ডার। কাজে আমি মনে করি যে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া, এই 3টি রাষ্ট্রকে বুঝতে হবে এবং এই 3টি রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করতে হবে। ওয়েস্টার্ন পাওয়ার, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা চায় যে রোহিঙ্গারা তাদের স্বদেশে ফিরে যায়। আমরা মনে করি যে বাংলাদেশ বাইল্যাটারালি মায়ানমারের সাথে কোনো এ ব্যাপারে নেগোসিয়েশন করে অথবা চুক্তি করে বাংলাদেশ সুবিধা করতে পারবে না। এটা একটা বাইল্যাটারাল প্রবলেম না, ইটস এ গ্লোবাল প্রবলেম। এবং এখানে মাল্টিল্যাটারাল এনগেজমেন্ট এখানে দরকার। সেক্ষেত্রে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ জাতিসংঘকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং বাংলাদেশ বরাবর জাতিসংঘকে ইনভলভ করে এই সমস্যার সমাধান করতে চাচ্ছে। রোহিঙ্গারাও বাংলাদেশে থাকতে চাচ্ছে না, রোহিঙ্গারাও চাচ্ছে তাদের নিজেদের ভূমিতে স্বদেশে ফেরত যেতে, এবং বাংলাদেশও কিন্তু তাদেরকে ফেরত দিতে চায়। তো সেক্ষেত্রে তাদেরকে ফেরত নিলেই হবে না, তারা যাতে আবার সেখানে গিয়ে আবার সেই আগের যে অবস্থা, অর্থাৎ এথনিক ক্লিনজিং অথবা তাদের সিকিউরিটির যে প্রবলেম, সেটা যাতে, সেই সমস্যার সম্মুখীন যাতে তারা না হয়, তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। এক্ষেত্রে আমি মনে করি যে জাতিসংঘকে মিনমিন করে কথা বললে হবে না, জাতিসংঘকে অ্যাক্টিভ
এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে, কারণ জাতিসংঘ অনেক জায়গায় সেই ভূমিকা পালন করছে। আজকে যদি জাতিসংঘ মায়ানমারকে চাপ দেয় যে রোহিঙ্গাদেরকে ফেরত দিতে হবে, এবং সেক্ষেত্রে আমি মনে করি রোহিঙ্গারা যাতে সেখানে। অধ্যাপক নজরুল ইসলাম, আমার অতিথির একটা প্রশ্ন আছে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার। এর আগেও কিন্তু এই রোহিঙ্গা প্রবলেমটা হয়েছিল, সেখানেও কিন্তু আমরা এই বাইলেটারাল ডিসকাশনের মধ্য দিয়েই সমাধান করা হয়েছে। এবং আমরা যখন এবার যে এই ফ্লোটা আসলো, সেই ফ্লো আসার পরে আমরা কিন্তু একবারও দ্বিপাক্ষিক আলোচনা বা দ্বিপাক্ষিক বৈঠক করার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি আমাদের পক্ষ থেকে। এটা কি বড় ধরনের বিপর্যয় ডেকে আনলো না আমাদের এর মধ্যে? আমরা কেন, যেখানে দ্বিপাক্ষিক, কেননা মিয়ানমারের সঙ্গে ডাইরেক্ট একটা আমাদের বিরোধ বেঁধে গেল যে তাদের ওখান থেকে তারা এথনিক ক্লিনসিং করে আমাদের এখানে পাঠাচ্ছে, তাদের সঙ্গে না বসে আমরা কেন জাতিসংঘকে আগে আহ্বান করতে যাব? কেন? এটা করতে পারলে, আপনি যেটা বলেছেন এটা ঠিক, এটা ভালো, এটা করতে পারলে তো ভালো হতো, কিন্তু বাস্তবতা কেন পারি না? কেন পারি না? কেন আমরা কেন পারি না? আমরা পারি না। সেক্ষেত্রে আমি মনে করবো যে বাংলাদেশের পক্ষ থেকে প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। বাংলাদেশ এবং ইভেন মায়ানমারের যে যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের যে আমরা কি কোথাও আটকানোর চেষ্টা করেছি? অধ্যাপক নজরুল, আমরা কি কোথাও আটকানোর চেষ্টা করেছিলাম? তারা যখন আসছে তখন কোথাও আটকানোর চেষ্টা করেছি? আমরা করি নাই। না, আমরা আটকানোর চেষ্টা তো আমরা করতে পারি না, সেটা তো আমরা বললাম, মানবিকতার একটা ব্যাপার রয়েছে। আর তাছাড়া এটাও নাকি মানে অন্য কোনো উদ্দেশ্য ছিল? মানবিকতার কারণে আমরা কোনো রকম এই যে মাদার অফ হিউম্যানিটি বা এই যে অন্য কোনো নোবেল প্রাইজ পাওয়ার আমাদের কোন রকম উদ্দেশ্য ছিল কিনা, এরকম কোন বিষয় ছিল কিনা? এটা থাকতে পারে, পলিটিশিয়ানদের এটা থাকতে পারে, কিন্তু এটা বড় কথা নয়। আপনি যখন এরকমের লক্ষ লক্ষ মানুষকে, যারা ওখানে যাদেরকে হত্যা করা হচ্ছে, তারা যখন দেশ ছেড়ে পালিয়ে আসছে, তখন যদি কোনো পলিটিশিয়ানরা তাদের এই লক্ষ্য থেকেও থাকে যে তারা একটা নোবেল প্রাইজ পাবে অথবা এরকমের একটা করলে, সেটা থাকতে পারে, সেটা এক ব্যাপার। তাহলে কি আমরা ধরে নিতে পারি আমরা অন্য যে সমস্ত জায়গা থেকে, যেমন এখন পুশিন হচ্ছে বা বাইরে অন্য জায়গা থেকে যেগুলো যদি আসে, তাহলে কি সবই কি আমাদের এখানে ডাম্পিং সেল করে নিতে হবে আমাদের? এটা না, আমাদের এখানে সেল করে নিতে হবে না, কিন্তু আমি একটু শেষ করি। আমার কথা হচ্ছে যে ওই পলিটিক্যাল ওই ব্যাপারটা থাকতে পারে, কিন্তু আমাদের মাথায় এটাও রাখতে হবে যে যখন এরকম লক্ষ লক্ষ মানুষ তারা এথনিক ক্লিনজিং এর এবং জেনোসাইডের শিকার হচ্ছে, তখন আপনি কি করবেন? যেমন আমি যদি বলি 1971 সালে বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। তো কাজে ভারত তো তখন বলতে পারতো না আমরা কাউকে আশ্রয় দিব না। তাহলে ভারত কেন আশ্রয় দিল? কাজে বাংলাদেশ ভারত যে আশ্রয় দিয়েছে, সে কারণে বাংলাদেশ তো ভারতের কাছে কৃতজ্ঞ, এবং এটা তো একটা মানবিক ব্যাপার ছিল। তো কাজে এটা একটা যুদ্ধের একটা অবস্থা, একটা যুদ্ধের একটা পরিস্থিতি, এবং এখানে বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে মায়ানমারের যে পরিস্থিতি, এটা যুদ্ধও ছিল না, এটা একপাক্ষিক একতরফা জেনোসাইড তারা করেছে। তো কাজে এখন আমি ওইটাকে খুব বড় গুরুত্ব দিতে চাই না, যে পরিস্থিতি ছিল এটা আসলে আন্তর্জাতিকভাবে এটা করা যেত না। নোবেল প্রাইজ পাওয়ার জন্য অথবা কে মানবতার জননী বা মানবতার জনক উপাধি পাওয়ার জন্য এটা করবে, তার চেয়ে বড় কথা হচ্ছে সেই মানুষগুলি জীবন্ত বাঁচাতে হবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা কি তাহলে সারা জীবন এটা করে যাব? আমি এখানেও বলতে চাই যে আমরা এটা সারা জীবন এটা করে যাব না। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি আছে, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন এখানে আছে। কাজে আমাদের শেষ করতে চাই, আমার এই আলোচনাটা শেষ করতে হবে। আমরা আছে তাদেরকে আমাদের এনগেজ করতে হবে, এবং আমি মনে করি না যে এককভাবে বাইল্যাটারালি এটা রিজলভ করা যাবে, কারণ আমরা সেই অবস্থায় নাই। যারা এখানে ম্যাটার করে ইন্টারন্যাশনালি এবং মাল্টিল্যাটারাল যে যারা স্টেক হোল্ডার যারা আছেন, তাদেরকে এনগেজ করে, এবং আমি মনে করি জাতিসংঘ এটা করতে পারে, কারণ জাতিসংঘ যদি এই চাপ প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা হয়তো হতেও পারে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম যুক্ত হওয়ার জন্য। জাতিসংঘ কি অধ্যাপক নজরুল, এই যে স্টেক হোল্ডার যারা আছে, তারা কি জাতিসংঘের বাইরে কেউ? তাহলে জাতিসংঘ পারলে কি এতদিন করতে পারতো না? না, স্টেক হোল্ডার যারা আছে তারা কেউ জাতিসংঘের বাইরে না, কিন্তু এটাও তো ঠিক, আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি একা করবেন সেই শক্তি তো আপনার নাই। এখানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর পাওয়ার পলিটিক্সের ব্যাপার। যদি বাংলাদেশ যদি একটা নিউক্লিয়ার পাওয়ার শক্তিশালী কোনো রাষ্ট্র হতো, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই চিন্তা করেন, আজকে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো শক্তিশালী রাষ্ট্র হতো, তাহলে এই সাহসই করতো না মায়ানমার যে রোহিঙ্গাদেরকে এরকমের এথনিক ক্লিনজিং করে তারপর বাংলাদেশে পাঠানোর। দিস ইজ দ্য রিয়ালিটি। রিয়েল পলিটিক এক জিনিস, আর আইডিয়াল যে জায়গাটা, সেটা
আরেক জিনিস। তো কাজে আমরা তো আইডিয়াল ওয়ার্ল্ডে বসবাস করি না, বাস্তবতা হচ্ছে এই। তো কাজে এখানে আমাদের এখন তো বসে থাকলেও চলবে না। আমরা যদি বলি অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। এই আলোচনাটা শেষ করতে হচ্ছে আমাকে। দর্শক, এই পর্যায়ে আমরা এই আলোচনাটা একটু রাখি, কারণ এটা হয়তো সামনে আমাদের আরও আলোচনা করতে হতে পারে, কারণ জাতিসংঘে কি পরিস্থিতি হচ্ছে সেটা নিয়ে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম যুক্ত হওয়ার জন্য।